এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মানেভঞ্জনে, যেটা প্রায় 2150 মিটার উঁচু। ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টের দার্জিলিং সদর সাব ডিভিশনের একটা স্মল ট্রানজিট টাউন। আর এইবার আমাদের ট্রেকের এবং ট্যুরের কিছুটা ট্যুর, কারণ গাড়িতে যাওয়া হবে, বাকিটুকু ট্রেক। এই ট্রেক এবং ট্যুরের গন্তব্যস্থল হচ্ছে সান্দাকফু, ফালুট, গোর্খে এবং ভরেন হয়ে জোরথাং হয়ে আবার ব্যাক এনজিপি। শুরুটা মানেভঞ্জন থেকে। আর এবার আমাদের গ্রুপে টোটাল টিমে 15 জন। ইয়ংগেস্ট রিকি, 21 বছর বয়স। ওল্ডেস্ট অথবা এলডেস্ট রতনদা, 63 ইয়ার্স, 63 বছর বয়স, প্রায় রিকির 3 গুণ। এই হচ্ছে আমাদের টোটাল টিমের স্পিরিট এবং বিভিন্ন ধরনের মানসিকতা এবং বিভিন্ন বয়সের মানুষজনকে নিয়ে একটা কমপ্লিট টিম ওয়ার্ক, যেটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। যাই হোক, এবার মানেভঞ্জন প্রসঙ্গে একটু বলে নেওয়া যাক। 28 কিলোমিটার দূরত্ব এর দার্জিলিং থেকে। সিঙ্গলীলা রেঞ্জের মধ্যেই পড়ে এটা। এবং এখান থেকে সান্দাকফুর যেটা গাড়ি, মেইনলি 1960 মডেলের ল্যান্ড রোভার ফোর হুইল ড্রাইভ, সেটা ছাড়ে। ইনফ্যাক্ট কিছু দূর যাওয়ার পরে, মানে মানেভঞ্জন থেকে টংলু যাওয়ার পর থেকে কিছুটা তুমলিংও বলা যায়, তুমলিংয়ের পর থেকে কিন্তু কোনো রাস্তা নেই, পুরোটাই হচ্ছে পাথরের ওপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এরকম একটা পরিবেশ তৈরি করা। যাই হোক, মানেভঞ্জন ইন্ডিয়া এবং নেপালের বর্ডারের অবস্থিত। জাস্ট একটা স্মল কালভার্ট দিয়ে দুটো কান্ট্রিকে কিন্তু এখানে আলাদা করা হয়েছে। মোটর স্ট্যান্ড থেকে সামান্য দূরেই সেই কালভার্ট আছে। মোটামুটি এখানে প্রায় 500 ঘর এবং 6000 সংখ্যক লোক থাকে, অ্যাপ্রক্সিমেটলি পপুলেশন। এটা সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যেই অবস্থিত এই মানেভঞ্জন টাউন। এই ল্যান্ড রোভার ট্যাক্সি অ্যাসোসিয়েশন যেটা মানেভঞ্জনে আছে, এটা হচ্ছে লার্জেস্ট অপারেটর অফ ল্যান্ড রোভার ট্যাক্সিস ইন দ্য এন্টায়ার সাউথ ইস্ট এশিয়া। মানে কল্পনা করা যায় না যে 1960 মডেলের ল্যান্ড রোভার নিয়ে তারা এখনও পর্যন্ত সান্দাকফু ফালুটের মতো একটা প্রস্তরাকীর্ণ রাস্তার উপর দিয়ে রেগুলার কোর্সে যাতায়াত করেন। প্রায় 45টি ল্যান্ড রোভার আছে এখানে। এগুলি সবই প্রায় 50 বছরের পুরনো এসইউভি মডেল বলা হতো সেই সময়, সেই ল্যান্ড রোভার। অন্তত এই জিনিসটাকে দেখা এবং চড়ার এক্সপিরিয়েন্স করার জন্যই যে কেউ কিন্তু মানেভঞ্জন আসতে পারেন এবং সান্দাকফু যেতেও পারেন। এইখান থেকেই ডান দিকের রাস্তাটি রিম্বিক থেকে এসে মিশেছে মানেভঞ্জনে। যদি কেউ রাউন্ড ট্রেক করতে চান, আমরা যেমন 2003-এ করেছিলাম, তাহলে আমরা রিম্বিক থেকে গাড়ি করে ডান দিকের রাস্তাটা দিয়ে এসে আবার মানেভঞ্জনে ঢুকব। আর এই বাঁ দিকের রাস্তা উঠে গেছে টুয়ার্ডস সান্দাকফু। অসম্ভব স্টিপ এবং জঙ্গলাকীর্ণ রাস্তা বললেই চলে, অন্তত আপ টু চিত্রে প্রথম যেটি আমাদের থামার জায়গা।
এই হলো মানববন্ধন থেকে চিত্রে, যেটা আমাদের প্রথম স্টপ, সেখানে যাওয়ার রাস্তা। মোটামুটি 3 কিলোমিটার মানববন্ধন থেকে দূরত্ব। যারা ট্রেক করে যাবেন তাদের 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগতে পারে। আর 4 হুইল ড্রাইভ যাতে আমরা যাচ্ছি তাতে 20 মিনিটের মতো লাগে। আগে এটি পুরোটাই পাথরের রাস্তা ছিল, এখন কংক্রিট করে দেওয়ার ফলে যাতায়াতে অনেকটা সুবিধা হচ্ছে। আর এই মানববন্ধন থেকে চিত্রে ধরে নেওয়া যায় অনেকগুলো স্টিপেস্ট রোডের মধ্যে একটি পড়ছে। চিত্রের উচ্চতা প্রায় 8,340 ফিট এবং এখানে একটি মনাস্ট্রি আছে, বুদ্ধিস্ট মনাস্ট্রি, যেটা মেইন অ্যাট্রাকশন বলা চলে চিত্রের। এবং মেঘমুক্ত দিনে এই মনাস্ট্রির যে কোর্টইয়ার্ড, তার সামনে একটি ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ার থেকে কাঞ্চনজঙ্ঘা স্নো পিক্সের মার্ভেলাস ভিউ পাওয়া যায়। যদিও আমরা অতটা পরিষ্কার দিনে আসিনি বলে সেই ভিউ আমরা পাইনি। যারা পাবেন তারা অবশ্যই ভাগ্যবান। আটখানি স্তূপ এখানে আছে, ছোট স্তূপ, কিন্তু তাও অত্যন্ত ওয়েল ডেকোরেটেড। মনস্ট্রির প্রবেশদ্বার। পাশেই প্রেয়ার হুইলস। যদিও করোনা আবহে সেগুলো ধরা বারণ।
অবস্থা অদ্ভুত। হুম। এই চিত্রে মনস্ট্রি থেকে 5-6 মিনিটের হাঁটা পথেই ঠিক মনস্ট্রির ওপর দিকে এবং পেছন দিকে একটি লোকাল রেস্টুরেন্ট বেশ কয়েকটি খুলেছে। প্রথমে একটি ছিল, এখন বোধহয় একাধিক হয়েছে। মেইনলি ব্রেকফাস্ট পাওয়া যায় এবং একজন ভদ্রমহিলা এবং তার ফ্যামিলি তারাই এই রেস্টুরেন্ট চালান। তাদের ছবিও দেয়ালে টাঙানোই আছে। সাময়িক বিরতি এবং ফটোগ্রাফির জন্য এই জায়গা খুবই আইডিয়াল। এই রেস্টুরেন্টে মূলত টোস্ট, এগ, টি এগুলোই পাওয়া যায়, বেশ ভালো। এই মেঘমা যে জায়গাটিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, 2600 মিটার স্মল হ্যামলেট সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে, দার্জিলিং সাব ডিভিশনের অন্তর্গত, ইন্ডিয়া নেপাল বর্ডারে, সান্দাকফু ট্রেকের মধ্যেই পড়ে। এই মেঘমাতে ঢোকার মুখেই একটি বুদ্ধিস্ট মনস্ট্রি চিত্রের থেকে ছোট আমাদেরকে স্বাগত জানালো। এখানে ক্লাউড মানে মেঘ হচ্ছে ম্যাজিশিয়ান। মেঘমা নামটা থেকেই বোঝা যায় যে এখানে যে কোনো সময় মেঘ ঢুকতে পারে, চারদিক অন্ধকার হয়ে যাবে, আবার মুহূর্তের মধ্যেই সেটা সরে যাবে। তাই এখানে ক্লাউড হচ্ছে ম্যাজিশিয়ান, সেই কারণেই নাম হচ্ছে মেঘমা। মানেভঞ্জন থেকে 3 ঘন্টার ট্রেকিং মোটামুটি এই মেঘমা পৌঁছানো। টংলু ট্রেকার্স হাটের ওপরে কিছুটা উচ্চতাতে এই টংলুর টপ অবস্থিত। টংলুর উচ্চতা হচ্ছে 3036 মিটার। সিঙ্গলীলা রিজের অন্যতম উঁচু পিক এবং স্মল সেটেলমেন্ট আছে এখানে। এই হচ্ছে টংলু। সকালবেলা আকাশে মেঘ থাকাতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু সানরাইজের একটা অসম্ভব সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। টংলু ট্রেকার্স হাটের সামনে কিছুটা কর্দমাক্ত জায়গা দেখে আমার মনে হয়েছে এখানে বর্ষাকালে কিছুটা রেইন ওয়াটার জমে, যেটা এই মুহূর্তে শুকিয়ে গেছে। কিন্তু ইউজুয়ালি এটা একটা ছোটোখাটো পন্ড বললেই চলে। গতকাল রাতে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নিশ্চয়ই নেমে গেছিল, কারণ এখন সকালবেলা দেখা যাচ্ছে যে ঘাসের ওপরে শিশির কিন্তু জমে বরফ হয়ে গেছে। তাই একটা হোয়াইট লেয়ার
চারদিকে তাকালে বোঝা যাচ্ছে। সেটা আপনারাও বুঝতে পারছেন এই ছবি দেখে। টংলুতে আমরা প্রথম রাত অতিবাহিত করেছিলাম মানভঞ্জন থেকে স্টার্ট করে, যে কারণে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছুরই প্রচুর সময় পাওয়া গেছে এবং আমরা সেই সময় এবং সুযোগ পুরোপুরি সদ্ব্যবহার করেছি। টংলু ট্রেকার্স হাট এমনি খুব ভালো না বললেও খারাপ বলা যাবে না, ব্যবস্থাপনা ভালোই। ল্যাট্রিন বা টয়লেটের একটু আদিমত্ব আছে, কিন্তু এতটা উচ্চতাতেও সাফিসিয়েন্ট জলের ব্যবস্থা থাকাতে আমাদের খুব যে বেশি অসুবিধা হয়েছে তা বলা যাবে না। বহু দূরে মেঘমা এবং লামিধুরা এই দুটি জায়গা দেখা যাচ্ছে।
সকালবেলা একবার টংলু টপে ওঠার লোভ সামলানো গেল না। এটি একটা এমন জায়গা যেখান থেকে বহু দূরের অনেক কিছুই দৃশ্যমান হয় এবং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য বেশ আইডিয়াল জায়গা বলে আমার মনে হয়েছে। এদের রীতি এবং রিচুয়ালস অনুযায়ী প্রেয়ার ফ্ল্যাগ থাকবেই যে কোনো জায়গাতে, তার ব্যতিক্রম এখানেও নয়। এই মুহূর্তে টংলুতে থাকার জন্য একটাই ট্রেকার সাইট থাকা সত্ত্বেও আশেপাশে প্রচুর বলা যাবে না, 2-3টি নির্মীয়মান হোমস্টে টাইপের জিনিস দেখলাম, যাতে পরবর্তীকালে পর্যটকদের সুবিধাই হবে। এখানে এলে অন্তত ঠাঁই নেই মতো অবস্থা হবে না। তুমলিংয়ে বেশ কিছু প্রাইভেট হোটেল আছে, ট্রেকার্স হাট নেই সম্ভবত, কিন্তু অবস্থানগত দিক দিয়ে দেখতে গেলে টংলুর অবস্থান অনেকটাই বেটার। তাই এখানে যদি ট্রেকার্স হাটের পাশাপাশি কিছু প্রাইভেট হোমস্টে হয় তাহলে সকলের সুবিধাই হবে। এই জায়গাটির নাম কায়াকাটা। এই কায়াকাটা হচ্ছে আমাদের টি ব্রেকের জায়গা। টংলু এবং তুমলিংয়ের পরে গৈরিবাস অনেকটাই নিচে, স্টিপ ডিসেন্ট। সেইখানে নেমে আবার কিছুটা উপরে উঠে এসে উল্টো দিকের পাহাড়ে এই কাইয়াকাটা জায়গাটি, মূলত নেপালে। এখান থেকে আরেকটু দূরে কালীপুখুরি।
কালাপোখরি বা কালীপোখরি, উচ্চতা প্রায় 3186 মিটার। একটা স্মল হিমালয়ান ভিলেজ, সেই একই সিংহলীলা ন্যাশনাল পার্কের মধ্যে, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে। এটা মোটামুটি গৈরিবাস থেকে সান্দাকফু যাওয়ার যে রাস্তা তার হাফওয়েতে অবস্থিত এবং পুরোটাই স্টিফ হাইট। গৈরিবাস সবচেয়ে নিচে, সেখান থেকে টানা উঠে যেতে হবে কালীপোখরি, বিকে ভঞ্জন, সান্দাকফু। পোখরি কথাটির অর্থ হচ্ছে লেক এবং কালা মিন্স ডার্ক, দুটি নেপালি কথা। তো এই পোখরির জলের রং সবসময় কালো থাকে, ওয়াটার ডার্ক কালারের, সেই থেকেই এর নাম কালীপোখরি এবং জায়গার নামও সেই একই। তিনটি রাস্তা দেখলাম এখানে মিশেছে। একটি দিয়ে আমরা এসেছি, গাড়ির রাস্তা, যেটি এই মুহূর্তে দেখলাম সেটি ট্রেকের রাস্তা, সেটি একটু উপর দিয়ে এসেছে। আর 3 নম্বর রাস্তাটি ঠিক কোথায় গেছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু কালীপোখরিতে 3টে রাস্তা এসে মিশেছে সেটা আমি দেখেছি। বহু দূর অব্দি দেখা যায় ভ্যালি। প্রকৃতি প্রেমিকদের পক্ষে এবং ফটোগ্রাফারদের পক্ষেও কিন্তু কালীপোখরি একটি অনবদ্য জায়গা, যেখান থেকে সব ধরনের মানুষ তাদের শখ মেটাতে পারবেন। কালীপোখরির পরে এবার আমাদের বিকে ভঞ্জন হয়ে সান্দাকফুতে ওঠার পালা। এই রাস্তা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেটা নেপালের মধ্যে দিয়ে। নেপাল পুলিশ এবং
নেপালে ঢুকতে গেলে যে ট্যাক্স দিতে হয় সেগুলো দিয়েই আমাদেরকে ঢুকতে হলো। সান্দাকফু বা সান্দাকপুর 11,930 ফিট উচ্চতা, হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দিগন্তে কার কালো আঁখের আঁখের জলে যাই ভাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাঁশি ভালোবাসি ভালোবাসি সুরের সাগর তুলে বাঁধন ভুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালোবাসি 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 সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাঁশি ভালোবাসি ভালোবাসি। সকালবেলার সানরাইজের টাইম ল্যাপস ভিডিও, 5 মিনিট টাইম ল্যাপস করলে 1 মিনিট সেটা দৃশ্যমান হয়। এই 5 মিনিট গ্লাভস ছাড়া ভিডিওগ্রাফিতে যে কী পরিমাণ কষ্ট পেতে হয় সেটা হয়তো এটা করতে গিয়ে আমি বুঝেছি। অসহ্যকর কষ্ট, কিন্তু চোখ এবং মনের যে আরাম তা শারীরিক কষ্টকে হার মানিয়ে দেয়। এই কারণেই হয়তো আমরা বারবার ছুটে আসি এত কষ্ট করেও এই ধরনের ট্রেক করতে। সান্দাকফু বা সান্দাকপুর উচ্চতা 3,636 মিটার, 11,930 ফিট, ইন্ডিয়া নেপাল বর্ডার, সিঙ্গলিলা রিজ, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট। সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের অন্তর্গত একটা ছোট্ট ভিলেজ। সামান্য কয়েকটি হোটেল এবং জিটিএর ট্রেকার্স হাট নিয়ে পুরো সান্দাকফু। পৃথিবীর 5টি হাইয়েস্ট পিক, তার মধ্যে 4টি দেখা যায় এখান থেকে। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু। বিরল দৃশ্য, মেঘমুক্ত দিনে এটি একটি সত্যি বিরল দৃশ্য। আমরা কিছুটা পেয়েছি কিন্তু পুরোটা পাইনি, সামান্য দুর্ভাগ্য, কিন্তু পাশাপাশি পরম আনন্দও বটে। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পুরোটাই এখান থেকে দেখতে পাওয়া যায়।
বিকে ভঞ্জন থেকে সান্দাকফু উঠে আসার রাস্তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না কতটা স্টিপ হতে পারে। হয়তো এখান থেকে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে। আমার মনে হয়েছে কম বেশি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি চলে এখানে। মানেভঞ্জন থেকে সান্দাকফু ফালুট হয়ে রিম্বিক হয়ে আবার মানেভঞ্জন ফেরা, মানে রাউন্ড ট্রেক, অ্যাপ্রক্সিমেটলি 125 কিলোমিটার। আমরা গোর্খে থেকে সিকিম হয়ে বেরিয়েছি। না হলে হয়তো যারা পুরোটাই ট্রেক করতে চান তারা গোর্খে থেকে রামাম হয়ে রিম্বিক হয়ে শ্রীখোলা রিম্বিক দুটো হয়ে একদম মানেভঞ্জন পৌঁছবেন, যে রাস্তা আমি আগেও দেখিয়েছি। 2003 সালে আমরা এই ট্রেকটাই করেছিলাম। ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধা, আমরা অনেকটাই ভাগ্যবান অন্তত দেখতে পেয়েছি এতটা মেঘের মধ্যেও।
এতগুলো পিক এই সান্দাকফু থেকে দেখা যায়, যার হয়তো নাম গুণে শেষ করা যাবে না, মনে রাখা যাবে না। তাও ইনফরমেশনের জন্য কয়েকটা দিয়ে রাখি। সবগুলোর মধ্যে যেগুলো বেশি পরিচিত, এভারেস্ট গ্রুপ অফ রেঞ্জ, তার মধ্যে লোৎসে, মাকালু, মাউন্ট এভারেস্ট, নাথসে এগুলো পড়ে। আর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের মধ্যে কাঞ্চনজঙ্ঘা, তালুং, রাথং, কাব্রু নর্থ, কোকতাং, সিম্ভ, কাব্রু সাউথ, কাব্রু ডোম, কাব্রু ফর্ক, পান্ডিম, জুপনো, ফ্রে, এরা সকলেই পড়ে। ইনফ্যাক্ট এদের সবার নাম মনে রাখা এবং চিনে রাখা অত্যন্ত ভালো পর্বতারোহী বা পর্বত মনস্ক মানুষ ছাড়া সত্যিই কঠিন, আমাদের মতো অ্যামেচার ট্রেকার্সদের পক্ষে। সান্দাকফু ভিউ পয়েন্ট, কাঁচের ঘর। প্রচণ্ড হাওয়া থেকে বাঁচার জন্য ইচ্ছে করলে এই ঘরে 3-4 জন দাঁড়িয়ে সানরাইজ দেখতে পারেন, কিন্তু খুবই কম জায়গা থাকার জন্য সেটা একটা কষ্টকর অভিজ্ঞতা। দিগন্ত বিস্তৃত স্লিপিং বুদ্ধ। কুম্ভকর্ণ দিয়ে মুখ, মূল কাঞ্চনজঙ্ঘার অংশ দিয়ে শরীর এবং পান্ডিম দিয়ে পায়ের পাতা। দূরে ফালুট যাওয়ার রাস্তা। প্রায় পুরো সান্দাকফু গ্রামটাই এখান থেকে দেখা যাচ্ছে।
2003-এ যখন আমরা প্রথম সান্দাকফুতে আসি, তখন এই ডান দিকে দেখতে পাওয়া ট্রেকার্স হাট, আর কিছু দূরে উপরে আবার ডান দিকে এসএসবির ক্যাম্প, বাদ দিয়ে আর কিছুই ছিল না। সেই সময় আমাদের হঠাৎ প্রোগ্রাম হয়েছিল বলে আমরা ট্রেকার্স হাটে জায়গা পাইনি, তাই অগত্যা মধুসূদন হিসাবে এসএসবি ক্যাম্পেই থাকতে হয়েছিল। তারা যথেষ্ট দয়াপরবশ হয়ে জায়গা দিয়েও ছিলেন আমাদেরকে। ইউজুয়ালি এখানে সকলেই সেরকম করে, কেউই জায়গা না পেয়ে ফাঁকা মাঠে রাত কাটায় না, কারণ সেটা মৃত্যুর শামিল, সেটা সবাই জানে। এখন এখানে আরও দুটো প্রাইভেট হোটেল হয়েছে, আমরা দেখলাম। প্রথমে হয়েছিল শেরপা চিলেট, একদম সামনে যে হোটেলটি দেখা যাচ্ছে, নীল রঙের ছাদ, একটু ঢালু, সেই শেরপা চিলেট একসময় এখানে সবচেয়ে বড় হোটেল ছিল। এখন তার ডান দিকে একটি নির্মীয়মান বিল্ডিং দেখা যাচ্ছে, সেটি হচ্ছে এখানে বোধহয় সবচেয়ে বড় হোটেল সানরাইজ। সমস্ত রকম সুযোগ সুবিধা সবই আছে দেখলাম, তাই পর্যটকরা নিশ্চিন্তে এখন এখানে আসতে পারেন কোনো সমস্যা ছাড়াই। এই হচ্ছে এসএসবির ক্যাম্প। এক সময় এই এসএসবির ক্যাম্প এবং জিটিএর হাট বাদ দিয়ে আর কিছুই ছিল না। সেই দৃশ্য আমার এখনও মনে পড়ে চোখ বন্ধ করলে। সামনে ফালুট যাওয়ার রাস্তা। দিকচক্রবালে কাঞ্চনজঙ্ঘা। নির্মীয়মান হোটেল সানরাইজ দোতলা অবধি কমপ্লিট, আরও এক্সটেনশন হবে বোঝাই যাচ্ছে। আর সামনের উঁচু অংশটি হচ্ছে লিটারারি দ্য হায়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য হায়েস্ট পয়েন্ট অফ সান্দাকফু। গতবার আমরা এটাতে উঠেছিলাম, এবার আর ক্ষমতায় কুলায়নি বললেই হয়তো ভালো হয়। চারিদিকে বিভিন্ন ধরনের রডোডেনড্রনের সমারোহ। সহজেই অনুমান করা যায় সিজনে যখন সমস্ত ফুল ফুটবে তখন কি স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি হবে এখানে।
যাত্রায় এই পর্যন্ত, অর্থাৎ মানেভঞ্জন থেকে শুরু করে সান্দাকফু অবধি থাকলো। পরবর্তী পর্যায়ে সান্দাকফু থেকে ফালুট হয়ে গোর্খে হয়ে শেষ।